বলিউড মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। অবিশ্বাস্য কিন্তু সত্যি, অ্যাটলাস সিনেমা থেকে বাদ পড়ল ভাইজান সালমান খান, জায়গা পেল আল্লু অর্জুন। তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারের রসায়ন দেখতে মুখিয়ে সিনেপ্রেমীরা। অনেকে আবার সালমানকে বাদ দেওয়ায় হিসেবও মিলাতে বসেছেন। জান্নাতুল দোলনা জানাচ্ছেন বিস্তারিত। শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা জওয়ানের মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে পা রেখেছিলেন অ্যাটলি কুমার। শাহরুখের পর এবার সালমান খান অ্যাটলির সাথে জুটি বাঁধবেন এমন খবর শোনা যাচ্ছিল বলিপাড়ায়। তখনই আরও একটি ব্লকবাস্টারের আশায় বুক বেঁধেছিলেন সিনেপ্রেমীরা, তবে সে আশায় ঘুরে বালি। অ্যাটলির মেগা বাজেট সিনেমা থেকে বাদ পড়লেন সালমান খান। সালমানের বদলে প্যান ইন্ডিয়ান তারকা আল্লু অর্জুনকে নিয়েছেন পরিচালক। শিগগিরই শুরু হতে চলেছে ছবির শুটিং। জানা গেছে আল্লুর সঙ্গে 3 নায়িকাকে দেখা যাবে এই সিনেমায়। ধারণা করা হচ্ছে বরুণ ধাওয়ানের বেবি জন মহা ফ্লপ হওয়ার পর আর কোনো ঝুঁকি নিতে চান না অ্যাটলি, তাই তড়িঘড়ি করে তিনি পরবর্তী প্রকল্প থেকে বাদ দিয়েছেন ভাইজানকে। বক্স অফিসে শেষ সবগুলো ছবিতেই ছিল ভাইজানের খরা। তাই এই মুহূর্তে আল্লু অর্জুনই যে অ্যাটলির সবচেয়ে বড় ভরসা তার বলার অপেক্ষা রাখে না। অ্যাটলি চেয়েছিলেন সালমান আর রজনীকান্তকে একসঙ্গে বড় পর্দায় আনতে, কিন্তু ভাইজানকে বাদ দেওয়ার পর এখন রজনীকান্তের জায়গায়ও অন্য অভিনেতার সন্ধানে আছেন তিনি। অ্যাটলির এই ছবিতে 3 নায়িকার মধ্যে একজন হবেন বলিউড তারকা জাহ্নবী কাপুর। এখন ছবির প্রি প্রোডাকশনের কাজ চলছে। অ্যাটলির এই ছবির জন্য আল্লু অর্জুন বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। প্রত্যাশা ছাপিয়ে অ্যামাজনের টপ চার্টের শীর্ষে ওয়েব সিরিজ ড্যাগ রিচার। কিন্তু অবাক করা বিষয়, এর আগে একই গল্পে নির্মিত 2টি সিনেমা দেখেছিল ফ্লপের মুখ, যেখানে রিচার চরিত্রে ছিলেন টম ক্রুজ। অ্যামাজন প্রাইমে রিচারের অতি সাফল্যের পেছনের কারণ খুঁজেছেন মার্জিয়া শ্রেয়া। হলিউড তারকা টম ক্রুজের দীর্ঘ ক্যারিয়ারে সফল সিনেমা আছে অসংখ্য, কিন্তু রিচার ফ্র্যাঞ্চাইজের সিনেমায় ফ্লপ ছিলেন। একই চরিত্রে পরপর 2টি সিনেমা ফ্লপ। অতঃপর তৃতীয় সিনেমার আশা যখন নিভু সে সময়ে আশার আলো দেখান অ্যালান রিডসন। মুক্তির প্রথম সপ্তাহ থেকেই রিডসনের রিচার রয়েছে র্যাঙ্কিংয়ের শীর্ষে। 2012 সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা জ্যাক রিচার, কিন্তু দর্শক মনে একটুও সাড়া জাগাতে পারেননি টম ক্রুজ। 4 বছর পর আসে ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় কিস্তি জ্যাক রিচার নেভার গো ব্যাক। এতেও ব্যর্থ হন টম ক্রুজ। পরে প্রযোজকেরা আর রিচারকে নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহী হননি। দর্শক সমালোচক তো বটেই, রিচারকে নিয়ে নির্মিত সিনেমা দুটি পছন্দ হয়নি লেখক লি চাইল্ডেরও। এদিকে রিচারের চলচ্চিত্রায়ন যখন অনিশ্চিত, তখনই তাকে সিরিজ হিসেবে পর্দায় আনে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম। প্রথম সিজন মুক্তির পরই দর্শক সমালোচকদের তুমুল প্রশংসা কুড়ায় সিরিজটি। এমনকি নেলসন স্ট্রিমিং র্যাঙ্কিং এর জরিপ অনুসারে মুক্তির সপ্তাহে রিচারই ছিল সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া সিরিজ। সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তির পর এতটাই প্রশংসা পেয়েছে যে বছর না ঘুরতেই তৃতীয় সিজন আনলো অ্যামাজন প্রাইম। গেল 20 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে রিচার 3 এর প্রথম 3 পর্ব। এরপর প্রতি সপ্তাহে আসছে একটি করে নতুন পর্ব। 8 পর্বের সিরিজটির শেষ পর্ব মুক্তি পাবে 27 মার্চ। প্রথম 2 মৌসুমের মতো তৃতীয়টিও অ্যামাজনের টপ চার্টের শীর্ষে অবস্থান করছে। কিন্তু কি এমন আছে এই সিরিজে যা রিচারকে নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলোই পাওয়া যায়নি? সমালোচকদের মতে সিরিজটির মূল শক্তি রিচার চরিত্রে অ্যালান রিডসনের অভিনয়। এই অভিনেতা দেখতে হুবহু উপন্যাসে লেখা রিচারের মতো। তাই তো সিরিজটি দেখার পর দর্শক সমালোচকের স্বস্তি, অবশেষে ঠিকঠাক রিচারকে পাওয়া গেল। রিডসনের অভিনয়ের সঙ্গে এর চিত্রনাট্য আর নির্মাণ মিলিয়ে বেশ জমে উঠেছে সিরিজটি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। দৃশ্যকাব্যে উঠে আসে কত কত গল্প, জীবনের, সমাজের। নারীরাও সিনেমার অংশ হয়েছে, কখনো কখনো প্রধান অংশও হয়ে উঠেছে। নারী দিবস সামনে রেখে নারী কেন্দ্রিক কয়েকটি সিনেমার কথা জানাচ্ছেন রোজা চৌধুরী। সিনেমা আমাদের সমাজের প্রতিবিম্ব এবং জীবনের প্রতিটি দিক
আনন্দ, দুঃখ, সংগ্রাম এবং অর্জন সিনেমায় তুলে ধরা হয়, তেমনি নারীকেন্দ্রিক সিনেমায় নারীর জীবনযাত্রা, সংগ্রাম এবং সাফল্যকে কেন্দ্র করে কাহিনী গড়ে ওঠে। এসব সিনেমা সাধারণত নারীদের অভ্যন্তরীণ শক্তি, সমাজের বিধিনিষেধের বিরুদ্ধে তাদের সংগ্রাম এবং নারীর ক্ষমতায়নের গল্প বলে। আজ শোনাবো এমনই কিছু নারীকেন্দ্রিক সিনেমার কথা যা নারীদের শক্তি এবং দৃঢ়তার গল্প বলেছে অকপটে। টু উইমেন 1940-এর দশকের গোড়ার দিকে যুদ্ধবিধ্বস্ত দেশ ইটালিতে মা ও মেয়ের লড়াই করে বেঁচে থাকার গল্প। মধ্য ইটালির একটি গ্রামীণ এলাকায় আশ্রয় খুঁজতে গিয়ে মরক্কোর সেনা দ্বারা ধর্ষণের শিকার হন মা ও মেয়ে। আর এই বিভৎস ট্রমা তাদের সম্পর্কের মানচিত্রকে চিরতরে বদলে দেয়। ইনসেন্ডিসের গল্প শুরু হয় নাওয়াল মারওয়ান নামের এক নারীর মৃত্যুর পর। নাওয়াল তার যমজ 2 সন্তান জেন এবং সাইমনকে নির্দেশনা দিয়ে যায় তাদের বাবা এবং ভাইকে খুঁজে বের করতে এবং তাদের মায়ের অতীতের সত্য উদ্ঘাটন করতে, যেখানে তারা আবিষ্কার করে যুদ্ধ, বিদ্রোহ এবং পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন। নির্মাতা দীপা মেহতার ওয়াটার সিনেমাটি মূলত বিধবাদের সংগ্রামের মাধ্যমে সমাজের কঠিন রীতি, ধর্মীয় বিশ্বাস এবং নারীর স্বাধীনতার প্রশ্ন তোলে। সিনেমায় সদ্য বিধবা চুয়া পরিবর্তনশীল প্রবণতার মধ্য দিয়ে বিধবাদের জীবনের পরিবর্তন, নারীর অধিকার এবং মুক্তির প্রতি আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। ঋতুপর্ণ ঘোষের দহন সিনেমাটিতে সামাজিক রীতিনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সম্পর্কের টানাপোড়েন, পুরুষ শাসিত সমাজের মধ্যে নারীর স্বাধীনতার পক্ষে লড়াই করার প্রচেষ্টা এবং নানান সামাজিক বাধা ফুটে উঠেছে। সেই সাথে দহনে নারীর আত্মবিশ্বাস এবং সমাজের প্রতি তার প্রতিবাদী মনোভাবকে রূপায়ণ করা হয়েছে। সৌদি আরবের প্রথম নারী নির্মাতা হাইফা আল মনসুরের সিনেমা ওয়াৎসা 11 বছরের এক কিশোরীর সমাজের কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে দাঁড়িয়ে এক স্বপ্ন পূরণের গল্প, যেখানে একটি মেয়েকে সাইকেল কিনতে যাওয়ার জন্য নিজের অবস্থান শক্তিশালী করতে হয়, যা বৃহত্তর সামাজিক পরিবর্তনের দিকেই দৃষ্টি আকর্ষণ করে। রোজা চৌধুরী, সময় সংবাদ। অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যু রহস্য এখনও উন্মোচিত হয়নি। ধারণা করা হয়েছিল কার্বন মনোক্সাইডের লিকের কারণে তাদের মৃত্যু হতে পারে, তবে তদন্ত দল সেই আশঙ্কা নাকচ করেছেন। অভিনেতার মৃত্যুকে ঘিরে রহস্যজট কবে খুলবে তা নির্দিষ্ট করতে পারেনি কেউই। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। I think we just found one deceased person inside the house. একসঙ্গে দীর্ঘ জীবনবাস, একসঙ্গেই অপ্রত্যাশিত করুণ সমাপ্তি। ধারণা করা হয়েছিল কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ার। তবে নিউ মেক্সিকো গ্যাস কোম্পানি তাদের অনুসন্ধানে গ্যাস লিক বা কার্বন মনোক্সাইডের কোনো গুরুতর প্রমাণ পায়নি। কেবল একটি স্টোভের বার্নারে অতি ক্ষুদ্র লিক পেয়েছে গ্যাস কোম্পানি। তদন্তের মাধ্যমে ওয়াটার হিটার ও ফায়ারপ্লেসে লাইটার ইনস্টলেশনের 4টি কোড ভায়োলেশনের কথাও জানা গেছে, তবে কোনোটাই প্রাণঘাতী নয়। তদন্তকারী সংস্থার তথ্যমতে পরীক্ষায় কার্বন মনোক্সাইডের উপস্থিতি পাওয়া যায়নি। মৃত্যুর কারণ হিসেবে এই আশঙ্কাও বাতিল করা হয়েছে। প্রাথমিক ময়নাতদন্তে জিন দম্পতির শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, এমনকি সাম্প্রতিক সময়ে তাদের আচরণের কোনো অসঙ্গতিরও প্রমাণ মেলেনি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে এখনও চলছে অধিকতর তদন্ত। ঠিক কোন দিন তাদের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট করতে পারেননি তদন্তকারীরা। 95 বছর বয়সী অভিনেতার বুকে বসানো পেসমেকারের রেকর্ডের মাধ্যমে অনুমান করা হচ্ছে 17 ফেব্রুয়ারি ছিল সম্ভবত অভিনেতার জীবনের শেষ দিন। নিয়াজ শুভ, সময় সংবাদ। নিজ ভূমিতে বাস্তুহারা তারা প্রতি মুহূর্ত কাটে মৃত্যু আতঙ্কে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের শত বছরের সংগ্রাম আর অত্যাচারের সেই গল্প জীবনের ঝুঁকি নিয়ে ক্যামেরাবন্দি করেছেন যুদ্ধে লিপ্ত 2 দেশের 2 বন্ধু, মানবাধিকার কর্মী বাসেল আত্রা এবং সাংবাদিক আব্রাহাম।
নির্মাণ করেছেন নো আদার ল্যান্ড নামে তথ্যচিত্র। অস্কারে পুরস্কার জেতার পর নো আদার ল্যান্ড নিয়ে চলছে বিশ্বময় আলোচনা। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। নো আদার ল্যান্ড ফিলিস্তিনিদের নিজ সম্প্রদায় রক্ষার সংগ্রামের গল্প, যে গল্প বিশ্বময় ছড়িয়ে দিয়েছে একটি মুক্তিকামী জাতির রক্তে ভেজা স্বপ্ন জয়ের আকাঙ্ক্ষা। একদিকে টিকে থাকার লড়াই, অন্যদিকে দখল নৈরাজ্য। যুদ্ধে লিপ্ত দুই দেশের দুই নাগরিকের জীবন বাজি রেখে নির্মিত এই তথ্যচিত্রের ৯৭তম অস্কার জয়কে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্ব চলচ্চিত্রের সমালোচকরা, যার মাধ্যমে দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশা এবং প্রতিরোধের বার্তাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন। And the Oscar goes to No Other Land. অস্কারের মঞ্চে পুরস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ হয়ে নির্মাতা আদ্রা বলেন, প্রায় ২ মাস আগে আমি বাবা হয়েছি। আমি স্বপ্ন দেখি যে অনিশ্চিত জীবন আমাকে কাটাতে হয়েছে, আমার মেয়ের জীবন যেন সেরকম না হয়। আরেক নির্মাতা ইসরায়েলি সাংবাদিক ইউভাল আব্রাহাম বলেন, গাজায় অবশ্যই নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং ২০২৩ সালের ৭ অক্টোবরে বন্দী ইসরায়েলিদের মুক্তি দিতে হবে। আদ্রার সঙ্গে অস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন নো আদার ল্যান্ড টিমের অন্য সদস্যরাও। রেড কার্পেটে ফিলিস্তিনি পতাকা নিয়ে আবারও বিশ্ববাসীর কাছে তুলে ধরেন নিজেদের সংগ্রাম মুখর টিকে থাকার লড়াই। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।